আজকে পুরী সার্কিটে আরেকটা নতুন জায়গা। আজকে আমরা ওটিডিসি বাসে যাব ধৌলাগিরি, উদয়গিরি, খণ্ডগিরি। এখন আমরা আছি ধৌলাগিরিতে। ধৌলাগিরি শান্তি স্তূপ, শান্তির প্যাগোডা নামেও পরিচিত। ধৌলাগিরি ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। ভুবনেশ্বর থেকে পুরী যাবার সময় কেউ শান্তি স্তূপের সন্ধান পায়, নামের মধ্যে শান্তি শব্দই শান্তির ইঙ্গিত দেয়। যেহেতু রাজা অশোক শান্তি ও শান্তির পথ অবলম্বন করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন, তাই তিনি কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির জন্য পরিচিত এই জায়গায় ধৌলাগিরি শান্তিস্তূপের ভিত্তি স্থাপন করেছিলেন। এখানে একজন ভগবান বুদ্ধের ধৌলাগিরি শান্তিস্তূপ নির্মাণে ফুজি গুরুজির জাপানের সহায়তায় এই স্থানটি বিভিন্ন প্রজন্মের মানুষের ভক্তি ও উপাসনার স্থান হয়ে ওঠে। রাজা অশোক কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপন করা বেশ কয়েকটি স্তম্ভ দেখা যায়। এখন অনেক শিলালিপি রয়েছে যা বিশ্বজুড়ে আনন্দ, শান্তি এবং তৃপ্তি প্রচারের জন্য রাজা অশোকের অভিপ্রায়কে প্রতিফলিত করে। এবং শিলালিপিগুলোর উপরে আপনি একটি পাথর কাটা হাতির দেখা পাবেন, যা উড়িষ্যার প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্য হিসাবে পরিচিত হয়। স্তূপের সামগ্রিক কাঠামোটি একটি গম্বুজের আকৃতি। পাথরের প্যানেলের উপরে বুদ্ধের পদচিহ্ন এবং বোধিবৃক্ষ দেখা যায়। প্যানেলের উপরে অশোকের ছবিও দেখা যায়, যিনি ভগবান বুদ্ধের সামনে তার যুদ্ধের তরবারি রেখেছিলেন, যা ইঙ্গিত দেয় যে তিনি যুদ্ধের ধারণা সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন। এই স্তূপের আশেপাশে স্বধর্ম বিহার মঠ আছে, যেখানে বৌদ্ধ ভক্তরা প্রায়শই যান। এবং শান্তিস্তূপ থেকে অল্প দূরে আপনি ধবলেশ্বর মন্দির দেখতে পাবেন, যা 1972 সালে সংস্কার করা হয়েছিল। হিন্দু ও বৌদ্ধ ভক্তরা প্রায়শই এখানে আসেন। অতএব ধৌলাগিরি পরিদর্শন করুন এবং উড়িষ্যার ধৌলাগিরির পবিত্র তাৎপর্য যোগ করে এমন বিভিন্ন বৌদ্ধ ধর্ম আকর্ষণগুলো ঘুরে দেখুন। ধৌলাগিরি স্তূপ থেকে চারিদিকে যে সৌন্দর্য, এটা যেহেতু একটি পাহাড়ের ওপরে, ফলে নিচে যে জায়গাগুলো এটা এখান থেকে স্পষ্ট দেখতে পাই, অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় এবং এখান থেকে সবাই সেটাই দেখছে। এই বুদ্ধের এখানে এই মূর্তিগুলো আছে বিভিন্ন সময়। এখানে কোথাও বুদ্ধ বসে আছেন, কোথাও বুদ্ধ শুয়ে আছেন বা ধ্যান করছেন, এবং বিভিন্ন জায়গাতে এই স্তূপে আছে যেখানে দেখা যায়। এবং এখান থেকেই এর নিচে যে গ্রাম, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। খ্রিস্টপূর্ব 272 সালে মৌর্য রাজবংশের কিংবদন্তি রাজা মহান অশোক কলিঙ্গের বর্তমানে ধৌলির আশেপাশের অঞ্চল যুদ্ধক্ষেত্রে বিশাল বিস্তৃতি থেকে এক ভয়াবহ যুদ্ধের পর মৃতদেহ ভরা দৃশ্য দেখেন। সুপ্রতিষ্ঠিত বিজয়ের পরেও যুদ্ধের পরিণতি, মৃত্যু, ধ্বংসের দৃশ্য তাকে আতঙ্কিত করে এবং এর ফলে অশোকের রূপান্তর ঘটে। তিনি তার শক্তি, যা তিনি যুদ্ধ জয় ও জয়লাভের জন্য আগের ব্যয় করেছিলেন, আধ্যাত্মিক সাধনা নিয়োজিত হয়েছিলেন। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী হয়েছিলেন এবং বুদ্ধের শিক্ষা ও কঠোর জীবনযাপনের পদ্ধতি অনুসরণ করতে শুরু করেছিলেন। সমস্ত ধ্বংস তাকে সমস্ত পার্থিব জিনিসের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং মৃত্যুর পরে শেষ হয়ে যাওয়া পার্থিব সম্পদের পিছনে দৌড়ানো সম্পূর্ণ অকেজতা সম্পর্কে ভাবতে বাধ্য করেন।
ধৌলি জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত একটি শান্তি প্যাগোডা শান্তিস্তূপ। ধৌলি শান্তিস্তূপ এর জন্য পরিচিত, তার একটা ফলক। আমরা এখন ধৌলি শান্তিস্তূপে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব পরবর্তী গন্তব্য উদয়গিরি। এখন আমরা উড়িষ্যায় লিঙ্গরাজ মন্দিরটির দিকে যাচ্ছি। এখন আমরা উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির পৌঁছে গেছি। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের বৃহত্তম মন্দির। মন্দিরের কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটা কলিঙ্গ স্থাপত্যের সারমর্ম এবং ভুবনেশ্বরের স্থাপত্য ঐতিহ্যের মধ্যযুগীয় পর্যায়ে সমাপ্তি ঘটায়। মন্দিরটি সোমবংশী রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত বলে মনে করা হয়। পরবর্তীতে গঙ্গা শাসকদের দ্বারা সংযোজিত মন্দিরটি দেউল রীতিতে নির্মিত, যার 4টি উপাদান রয়েছে, যথা বিমান, গৃহধারণকারী কাঠামো, জগমোহন, সমাবেশ কক্ষ, নাট মন্দির, উৎসব কক্ষ এবং ভোগ মণ্ডপ, নৈবেদ্য কক্ষ। প্রতিটি পূর্বসরীয় উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে। মন্দির কমপ্লেক্সে আরও 108টি মন্দির রয়েছে এবং এটি একটি বৃহৎ প্রাঙ্গণ প্রাচীর দ্বারা ঘেরা। তো এর ভেতর যেহেতু ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নয়, ফলে ভেতরে কোনো কিছুই তোলা সম্ভব হয়নি। আমরা বাইরে থেকে তুলেছি, সেখান থেকে আমরা দেখাচ্ছি। এখন আমার উদয়গিরি যে কেভ সেখানে আছে। এখানে ঢুকতে গেলে 25 টাকার টিকিট লাগে। সামনে একটা মন্দির আছে, মন্দিরের পাশেই হচ্ছে উদয়গিরির কেভগুলো। পূর্বে কটক গুম্ফা বা কটক গুহা নামে পরিচিত, আংশিকভাবে প্রাকৃতিক এবং আংশিকভাবে কৃত্রিম গুহা, যা ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গুহাগুলো 2টি সংলগ্ন পাহাড়ে অবস্থিত। আমরা একটা হচ্ছে উদয়গিরি, ঠিক এখান থেকে দূরে যে পাহাড়টা পাশে আছে সেটা হচ্ছে খণ্ডগিরি, যা হাতিগুম্পা শিলালিপিতে কুমারী পর্বত নামে উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে সেই গুম্ফাগুলো। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে নির্মিত বেশ কয়েকটি সূক্ষ্ম এবং অলঙ্কৃত খোদাই করা গুহা রয়েছে। এই সেই গুহাগুলো, যেখানে বিভিন্ন ধরনের খোদাই করা আছে। বিশ্বাস করা হয় যে এই গুহাগুলো বেশিরভাগই রাজা খারভেলের রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের আবাসিক ব্লক হিসাবে খোদাই করা হয়েছিল। এই উদয়গিরি অর্থ সূর্যোদয় পাহাড় এবং এতে 18টি গুহা রয়েছে, যেখানে খণ্ডগিরিতে 15টা গুহা রয়েছে। বাচ্চা সামলিও কিন্তু সবাই এই গুহা পরিদর্শনে ব্যস্ত। তো উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাগুলো শিলালিপিতে লেনা নামে পরিচিত। এগুলো বেশিরভাগই খারভেলের রাজত্বকালে জৈন তপস্বীদের আবাসস্থলের জন্য বের করা হয়েছিল। এই গুহাগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল উদয়গিরি রানী গুম্ফা, যা একটি দ্বিতীয় তল বিহার। এই রানী গুম্ফা দোতলা। অন্যান্য গুরুত্বপূর্ণ গুহাগুলির মধ্যে রয়েছে হাতি গুম্ফা, অনন্ত গুম্ফা, গণেশ গুম্ফা, জয় বিজয় গুম্ফা, মানকাপুরী গুম্ফা, ব্যাঘ্র গুম্ফা এবং সর্পা গুম্ফা। তো এই গুম্ফাগুলো যেখানে জৈনরা বসবাস করতেন, এখন সেখানে চামচিকে কিংবা বাদুড়ে বাসা করেছে ভেতরে। সেখানে ওই
দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের কারুকার্যময় করা যে সমস্ত গুম্ফার উপরেগুলোতে করা আছে তাই এখান থেকে দেখা যাচ্ছে। বিভিন্ন খোদাই করা গুম্ফা। সাদা মতো যে চূড়া দেখা যাচ্ছে ওটা জৈন মন্দির। ওটা আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম ফলে ওটা বন্ধ হয়ে গেছে এবং ওখানে যাওয়ার যে গুম্ফাগুলো আছে সেগুলোর উদয়গিরি গুম্ফার থেকে অনেকটাই কম, তো আমরা ওদিকে আর যাইনি। আমরা এখন উদয়গিরির গুম্ফাতেই আছি এবং সেখানে সবাই দেখতে বা সেলফি তুলতেই ব্যস্ত। कहाँ जाना है क्या करना है, कोई इंटरेस्ट ही नहीं है किसी का ही। वो तो कोई बात नहीं है, वो अपने अपने ऊपर छूट गया ना उन्होंने, वो अकेले आके थी और वो मैंने एडमिन सेट करके फ्रेंड को तीन दिन निकल गई वो सारी की बात है हंस के तो बोल लो। ওই দূরে দেখা যাচ্ছে খণ্ডগিরি জৈন মন্দির। আমি উদয়গিরি যে পাহাড় আছে ঠিক পাহাড়ের উল্টো দিকে এই পাহাড়টা, সেখানে এই জৈন মন্দিরটা আছে এবং যেহেতু বন্ধ ফলে আর যাওয়া হয়নি আমাদের।
আজকের মধ্যে ফেরার দিন। এখন আমরা ভুবনেশ্বর স্টেশনে, আমরা বন্দে ভারতে ফিরবো। ট্রেন সবে ভুবনেশ্বর স্টেশনে ঢুকেছে। তো যেহেতু বন্দে ভারত নতুন ট্রেন, সবাই বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত। এবং এই ট্রেনটি যেটা, সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রঙটা। এখানে সবাই টিটিরা ব্যস্ত তাদের কাজে। এবং সব থেকে ভালো কথা হচ্ছে যে এই যে ট্রেনটা প্রত্যেক স্টেশনে তাদের ডেস্টিনেশনে পৌঁছানোর পর ঝাড়পোছ করা হয় এবং বাইরে যে কাঁচগুলো আছে সেগুলো কিন্তু মোছা হয়, যার ফলে ট্রেনের ভেতর থেকে বাইরে দেখতে কোনো অসুবিধা হয় না। অন্যান্য যে সমস্ত ট্রেনগুলো থাকে সেগুলো এসি কোচের যেহেতু জানলা বন্ধ থাকে, সেই জানলাগুলো বাইরে থেকে ভেতর থেকে বাইরে দেখতে গেলে অনেক রকম আবঝা মনে হয় বা ছাপ ছাপ মনে হয়, সেটা এখানে কিছুই দেখতে পাওয়া যায় না, খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এটা একটা সুবিধা এই বন্দে ভারত ট্রেনের। তো আমি এই ট্রেনটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বন্দে ভারত ট্রেন এখান থেকে দুপুরবেলা ছাড়বে, এখনো ছাড়ার সময় হয়নি। এই ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢোকে তখন এইভাবে একজন প্রত্যেক কটা কাঁচ বাইরে থেকে ভালোভাবে পরিষ্কার করে মুছে দেয়, যাতে করে ভেতর থেকে বাইরে দেখতে কোনো অসুবিধা না হয়। আমি নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তো একটা দেবো প্রথমে, সাইডে একটা তারপরে ঠিক আছে। হ্যাঁ। যাত্রীরা সবাই এখন ব্যস্ত তাদের বাঙ্কের মালপত্র গুছোতে, কারণ সবাই মোটামুটি 4-5টা করে ব্যাগ এবং জায়গা খুব কম থাকার জন্যে ফলে সবাই খুব চাপাচাপি করে উপরে বাঙ্কে তাদের মালপত্র তুলে দেয়। সেটা সবাই এখন ব্যস্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।